সড়কে থই থই পানি, দেখে বোঝার উপায় নেই এটি রাজধানীর কোনো সড়ক। টানা বৃষ্টিতে ঢাকার বিভিন্ন সড়ক এভাবেই পানিতে তলিয়ে যায়। এতে ঢাকা কার্যত অচল হয়ে পড়ে, তৈরি হয় সীমাহীন জনদুর্ভোগ। 11 জুলাই দিবাগত রাতে ও 12 জুলাই দিনের প্রথম ভাগের বৃষ্টিতে ঢাকার বিভিন্ন স্থানে জলাবদ্ধতা তৈরি হয়। সড়কে চলাচল অবস্থায় গাড়িতে পানি ঢুকে বিকল হয়ে যায়। অনেক সড়কে হাঁটু সমান পানি জমায় শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার সময় বিপদে পড়ে যায় শিক্ষার্থীরা। বাদ যায়নি অফিসগামী মানুষ। পানি নিষ্কাশন ব্যবস্থা অপ্রতুল থাকায় ঢাকার বিভিন্ন সড়কে দীর্ঘক্ষণ পানি জমেছিল। ফলে নিম্ন আয়ের মানুষ পানির মধ্য দিয়ে হেঁটে যাতায়াত করতে গিয়ে অনেকে পড়ে গেছেন। মোট কথা, সপ্তাহের প্রথম কর্মদিবসে ঘর থেকে যারাই বের হয়েছেন তারাই টানা বৃষ্টি ও জলাবদ্ধতায় সীমাহীন ভোগান্তিতে পড়েছেন। 13 জুলাইও টানা বৃষ্টিতে পানিতে সড়ক ডুবে যায়। পানিতে নিমজ্জিত হওয়া এলাকাগুলোর মধ্যে অন্যতম ছিল গ্রিন রোড, পান্থপথ, ধানমন্ডি, কারওয়ান বাজার, বিজয় সরণি, বনানী কাকুলি, কাজীপাড়া, শেওড়াপাড়া, মিরপুর, নিউ মার্কেট, আজিমপুর, মতিঝিল, শ্যামপুর ও কদমতলী। গত এক দশকে রাজধানীর জলাবদ্ধতা নিরসনে আসার কথা শুনিয়েছেন গত সরকারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও সিটি কর্পোরেশনের মেয়রেরা। ঢাকা ওয়াসা এবং উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের তথ্য বিশ্লেষণে দেখা যায় 2024 সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের শেষ এক দশকে ঢাকা ওয়াসা ও 2 সিটি কর্পোরেশন নালা নির্মাণ ও সংস্কার, খাল পরিষ্কার এবং জলাবদ্ধতা নিরসনের বিভিন্ন কাজে অন্তত 2146 কোটি টাকা খরচ করেছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। লোক দেখানো অনেক প্রকল্প হাতে নেওয়া হলেও ঢাকার জলাবদ্ধতা কমেনি। টানা বৃষ্টিতে রাজধানীবাসী বারবার ভোগান্তিতে পড়ছেন। কেন এমন হচ্ছে? আমাদের এই শহরের ড্রেনেজ সিস্টেমটাকেও আমরা ফাংশনাল রাখতে পারিনি, এফিশিয়েন্ট রাখতে পারিনি, কার্যক্রম বা কর্মক্ষম রাখতে পারিনি। কারণ নানানভাবে এটাকে আমরা এনক্রচমেন্ট করেছি, নষ্ট করে ফেলেছি। আবার নানান ধরনের ময়লা আবর্জনা, প্লাস্টিক এগুলো ফেলে ফেলে এটা আমরা উঁচু করে ফেলেছি। ফলে এখন বৃষ্টির পানি গড়িয়ে যাওয়ার মতো যে নালাগুলো ছিল সেই নালাগুলো নষ্ট অবস্থায় আছে। ঢাকা শহরে একসময় 56টা ক্যানেল ছিল, বড় ক্যানেল ছিল, এটা এখন দাঁড়িয়েছে 21টা, 22টা, 23টা। এই বড় বড় ক্যানেলগুলো এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে পানি যাওয়ার দুইটা উপায় আছে। একটা হচ্ছে আপনার গড়িয়ে ছোট ড্রেন থেকে, মাঝারি ড্রেন থেকে ক্যানেল হয়ে নদীতে যাওয়া বা ওয়াটার বডি যেখানে সেখানে যাওয়া। আর একটা বড় অংশ হচ্ছে মাটির যে নিচে যে পানির স্তর আছে সেটার সাথে সম্পৃক্ত হওয়া। তাহলে দুইটা জায়গাতেই আমাদের বাধাপ্রাপ্ত হচ্ছে। একসময় ঢাকার চারপাশে অনেক নদীনালা, খালবিল ও নিচু জলাভূমি ছিল। বৃষ্টি হলে পানি গিয়ে সেখানে জমত। তাছাড়া অনেক জলাধার ছিল বৃষ্টির পানি জমে থাকার জন্য। অপরিকল্পিত নগরায়ন, পুকুর, খাল ও নিচু জমি ভরাট করে উঁচু উঁচু ভবন তৈরি এবং প্রশাসনের নজরদারির অভাবে সামান্য বৃষ্টিতে রাজধানীতে পানি জমে জলাবদ্ধতা তৈরি হচ্ছে। এছাড়া ড্রেনে পলিথিন সহ প্লাস্টিকের বর্জ্য জমে থাকায় পানি নামার জায়গা সংকুচিত হচ্ছে। ফলে জলাবদ্ধতা তৈরি হচ্ছে বলে মনে করেন এই নগর পরিকল্পনাবিদ। 1995 সালে আমাদের ঢাকা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট প্ল্যান হলো। 2008 সালে হচ্ছে ডিটেল এরিয়া প্ল্যান হলো প্রথমবার। আমরা ইনস্টিটিউট অফ প্ল্যানার্সের পক্ষ থেকে একটা গবেষণা করে দেখিয়েছি 2023 সালে এসে ঢাকা শহরের চালচিত্র কেমনটি বদলালো। আমরা পেয়েছি, স্যাটেলাইট ইমেজ অ্যানালাইসিস করে পেয়েছি যে আপনার জলাভূমি কমেছে 3 ভাগের কম, আর সবুজ ভূমি হচ্ছে 8 ভাগের কম। মানে দুইটা মিলিয়ে 10 ভাগের নিচে নেমে এসেছে। আর যে বাকি এলাকাগুলো আছে সেই এলাকাগুলো মূলত কনক্রিটের আচ্ছাদন হয়েছে। বিভিন্ন এলাকা ফ্লাড ফ্লো জোন, এখানে বালি ফেলে আবাসিক এলাকা হয়েছে, অপরিকল্পিত অবকাঠামো হয়েছে। এবং এটার পরিপ্রেক্ষিতে আমাদের যে ফ্লাড ফ্লো জোনগুলো ছিল, নিম্ন এলাকাগুলো ছিল যেখানে বৃষ্টি আসলে পানি জমতো, সেই জায়গাগুলোকে আমরা নষ্ট করে ফেলেছি। স্বাভাবিকভাবেই আমাদের এই আয়তন, সিটি কর্পোরেশনের যে এই আয়তন, গত কয়েকদিনে যে বৃষ্টিপাত হয়েছে, তাহলে এই পানির ধারণ ক্ষমতা তো নাই। পানিটা যাবে কোথায়? বৃষ্টি হলে বা পানি আসলে আমরা সাধারণত যেটা জানি যে এটা ইনফিল্ট্রেশন হয়ে ভূগর্ভস্থ পানির সাথে সংযুক্ত হয় একটা অংশ, আর একটা অংশ গড়িয়ে নিচু এলাকায় চলে যায়। যাওয়ার মতো জায়গা কিন্তু আমরা এই শহরে রাখিনি। আমরা যেটা বললাম যে আমাদের 40 ভাগ ছিল, সেই জায়গাটাকে আমরা 10 ভাগের কমে নিচে নিয়ে এসেছি এবং বাকি শহরটা পুরোটাই কনক্রিটের একটা আচ্ছাদনে আমরা রূপান্তর করে ফেলেছি। ফলে ইনফিল্ট্রেশনের যে জায়গাটা, সেই জায়গাটা নষ্ট করে ফেলেছি। আর আরেকটা জায়গা হচ্ছে আপনার গড়িয়ে যাবে কোথায়? আপনার ক্যানেল থেকে নদী, যেখানে আলটিমেটলি আউটফল জলাধারে চলে যাবে। আর একটা বিষয় হচ্ছে, যদি ঢাকার আশেপাশের যে নদীগুলোতে পানি যাওয়ার কথা, এই পানিগুলোর যে স্তর, সেই স্তর এবং ক্যানেলের পানির স্তর যদি একই হয়ে যায়, তাহলে তো পানি নিচের দিকে যাওয়ার কথা নিচে পাচ্ছে না, ব্লক হয়ে যাচ্ছে। এমনকি এই বছর কিন্তু
এই পানিগুলোর নদীর উচ্চতা একটু বেশি হয়ে গেছে। ক্যানেলের পানি থেকে বালু নদী বা শীতলক্ষা নদীর পানির যে লেভেল সেটা একটু উঁচু হয়ে গেছে, এত বেশি বৃষ্টি হয়েছে। ঢাকা শহরটা যে নষ্ট হয়ে গেল, এইটার উপর একটা হোয়াইট পেপার তৈরি করা উচিত। হোয়াইট পেপার তৈরি করে কি নষ্ট হয়েছে, আমরা কি হারালাম এবং হারানোর পেছনে কারা কারা দায়ী, এটা চিহ্নিত করে যদি আমরা কর্মসূচি গ্রহণ করি তাহলে হয়তো আমাদের উদ্ধার করা সম্ভব, আমরা হয়তো আমাদের বাসযোগ্যতা ফিরিয়ে আনা সম্ভব। বিগত সরকার জলাবদ্ধতা নিরসনে বড় বড় প্রকল্প হাতে নিলেও তা নগরবাসীর উপকারে আসেনি বলে মনে করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। তিনি জানান, বর্তমান সরকার ঢাকা শহরে জলাবদ্ধতার কয়েকটি কারণ চিহ্নিত করে সমস্যা সমাধানে ব্যবস্থা নিচ্ছে। পানি নিষ্কাশনের ওয়ে আউটগুলো বের করতে হবে, এই পানিগুলোকে নদীতে নিয়ে যেতে হবে, বুড়িগঙ্গায় বা শীতলক্ষায় নিয়ে যাওয়ার জন্য মানে এটা কোনভাবে নিয়ে যাওয়া যায়, কোন পথ দিয়ে নিয়ে যাওয়া যায়, সেই পথগুলো আমাকে করে ড্রেনেজ করে সেই পানিগুলোকে নিয়ে যেতে হবে। ইমিডিয়েট যেটা আমরা চেষ্টা করছি যে আগে পানি হয়তো বেশ কয়েকদিন জমে থাকতো, এখন পাম্প করে আমরা কয়েক ঘন্টার মধ্যে পরিষ্কার করার চেষ্টা করতেছি। তো ড্রেনেজ সিস্টেমগুলো অকেজো হয়ে যায় একেবারে পলিথিনের জন্য, পলিথিনগুলো দিয়ে সব ড্রেনগুলো বন্ধ হয়ে যায়, সব খালগুলো বন্ধ হয়ে গেছে। জলাবদ্ধতা নিরসনে নতুন সরকার সমন্বিত পরিকল্পনা তৈরি করে কাজ করবে নাকি বিগত সময়ের মতো অপরিকল্পিতভাবে বিভিন্ন প্রকল্পের টাকা ঢালবে, সেটাই এখন দেখার বিষয়। মেহেদী হাসান, প্রথম আলো।